আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী পর্ব ৮। আবির বেশি কথা বাড়ালো না। মেঘের দেখানো রাস্তায় যেতে যেতে একটা সিঙ্গারার দোকানের সামনে থামলো। মেঘ বাইক থেকে নেমে দোকানের দিকে গেল। হাতে থাকা একটা জুসের প্যাকেট টেবিলের উপর রেখে মোলায়েম কণ্ঠে বলল, নেন দুলা ভাই, আপনার জন্য এনেছি। কেমন আছেন আপনি? আবির বাইক থেকে নামছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের কণ্ঠ শুনে এক বৃদ্ধা মুখ তুলে চাইলেন। বয়স ৬০-এর কাছাকাছি হবে। অর্ধেকের বেশি দাড়ি পেকেও গেছে। চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। মেঘ কিনা তাকে দুলাভাই বলে সম্বোধন করছে। আবির বিস্ময় চোখে চেয়ে আছে। বৃদ্ধা একগাল হেসে বললেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো শালি? আমি ভালো আছি। শুনলাম আপনার বউকে দেখতে আসবে আজ। বৃদ্ধা গর্জে উঠলেন, কি? কার এত সাহস যে আমার বউকে দেখতে আসবে? বৃদ্ধার এমন রূপ দেখে আবির হতভম্ব হয়ে রইল। চোখ বড় করে তাকিয়ে আছে। বৃদ্ধার নজর হঠাৎ আবিরের দিকে পড়ল। মেঘকে ইশারা করে জানতে চাইল, উনি কে? মেঘ মৃদু হেসে জবাব দিল, আমার ভাই। আপন ভাই? মেঘ উত্তর দেওয়ার আগে আবির নির্বিকার ভঙ্গিতে বলল, জি না, চাচাতো ভাই। বৃদ্ধা একগাল হেসে বললেন, হ্যালো, আমি মোখলেস মিয়া, আর আপনি? মোখলেস মিয়ার অ্যাটিটিউড দেখে আবির রীতিমতো অবাকের চূড়ায় পৌঁছে যাচ্ছে। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি সাজ্জাদুল খান আবির। আবির? মোখলেস মিয়া খানিক বিরক্ত নিয়ে নামটা উচ্চারণ করলেন। আবির তড়িৎ বেগে আওড়ালো, কোনো সমস্যা? একসময় আমার প্রেমিকা ভালোবেসে আমার নাম দিয়েছিল আবির। তোমার নাম শুনে আমার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। আবির নিজেকে সংযত করে ধীরস্থির কণ্ঠে বলল, আপনার প্রেমিকা? তা আপনার প্রেমিকার সংখ্যা কত হবে? মেঘ মিটিমিটি হাসছে। মোখলেস মিয়া কিছুটা সময় নিয়ে ভাবল, তারপর হঠাৎ বলল, আমি প্রেমিক পুরুষ। প্রেমিকার অভাব আমার কোনো কালেই ছিল না, তাই সংখ্যা গুণে রাখবার দরকার হয় নাই কখনো। সংখ্যা গুনবে তোমাদের মতো ছেলেরা, একবার ছ্যাঁকা খেয়ে হাল ছেড়ে দিবা। এই যেমন তুমি, দেখেই বোঝা যাচ্ছে প্রেমে বড়সড় ধোঁকা খেয়েছ। আবির থতমত খেয়ে বলল, একদম না, আমার অভিজ্ঞ চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। মেঘ হাসতে হাসতে বলল, দুলা ভাই, আপনি আবির ভাইয়ের কথা বাদ দেন। আপনার বর্তমান প্রেমিকার বিয়ে হয়ে গেলে আপনার কি হবে সেটা ভাবেন। না, আমি ভাবতে পারছি না। তুমি বন্যাকে বলো আমি ওকে ছাড়া মরেই যাব। আবির ঠোঁটে হাসি রেখে বলল, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আজ আসি। মোখলেস মিয়া মেঘকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আবির খুব ভালো ছেলে, অন্ততপক্ষে তোমার তানভীর ভাইয়ের মতো বজ্জাত না। আবির তৎক্ষণাৎ প্রশ্ন করল, তানভীর আপনার সাথে কি করেছে? কি করেনি বলো? আমাকে সে দু চোখে সহ্য করতে পারে না। আমার শালিকে আমার সাথে কথা পর্যন্ত বলতে দেয় না। এলাকায় আমার নামে বদনাম ছড়ায়। তানভীরের হাবভাব দেখে মনে হয় আমি ওর বউ ভাগিয়ে এনে বিয়ে করে ফেলেছি। আবির কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করল, তানভীর আপনাকে হিংসে করে? তা কি বলতে, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আবির মেঘ মোখলেস মিয়ার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। আবিরের মাথায় তানভীরের চিন্তা। আচমকা মেঘ আকুল কণ্ঠে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আবির নিচু কণ্ঠে বলল, বল। মেঘ সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি কি সত্যি ছ্যাঁকা খেয়েছেন? আবির সহসা থমকে দাঁড়ালো। আর চোখে মেঘের দিকে তাকিয়ে কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল, তোর কি তাই মনে হয়? মেঘ মোলায়েম কণ্ঠে বলতে লাগলো, আমি এত কিছু ভেবে দেখিনি, কিন্তু আপনার চালচলন, তাছাড়া মোখলেস দুলাভাই যা বলল, তারপর থেকে সন্দেহ লাগছে। কারণ আমার স্মৃতিতে যেই আবির ভাই ছিল, আমি আপনার মাঝে তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আবির ভাইকে সবসময় পরিপাটি আর গোছানো দেখে এসেছি, তাই আপনার দেবদাস রূপটা খুব বেমানান লাগছে। বারবার শুধু মনে হচ্ছে এই মানুষটাকে আমি চিনি না, কোনোদিনও দেখিনি আমি। আবির মুচকি হেসে বলল, তোর আমাকে মনে আছে? মনে থাকবে না কেন? আমি এতটাও ভুলোমনা নয়। ছোটবেলা আপনি আমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছিলেন, এটাও আমার মনে আছে। আবির নিজের মাথায় চাপড় মেরে উদাস ভঙ্গিতে বলল, হায় আল্লাহ, আমি কতবার বলবো আমি তোকে ধাক্কা দিতে চাইনি, পা পিছলে পড়ে গিয়েছিলাম। থাক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হবে না। আপনার মাছের পিস অনেক বড়, যতই ঢাকেন ওরা ঠিকই বেরিয়ে যাবে। আমি কিভাবে বললে তুই বিশ্বাস করবি? সেটা না হয় বাদ দিলাম, আপনি একবার অঙ্কে 56 পেয়েছিলেন। বড় আব্বুর ভয়ে 5কে 7 বানিয়ে নিজে বেঁচে গিয়েছিলেন। অথচ আমি আপনার মতো চালাক নই বলে 42 পাওয়া খাতা বাসায় নিয়ে দেখিয়ে 1 ঘন্টা আব্বুর বকা খেয়েছিলাম। আপনি তখন আমায় দেখে খিলখিল করে হাসছিলেন। আরও বলবো, সর্বনাশ, তুই এসব কথা এখনও মনে রেখেছিস? এত সহজে ভুলে যাওয়ার মেয়ে আমি নই। ওই দিনের ঘটনাটা যখনই মনে পড়ে রাগে আমার গা জ্বলে। আপনি একটা বেঈমান। সেদিনের পর থেকে গণিত পরীক্ষায় আমি কোনো দিন 80-এর নিচে পাইনি। প্রতিবার খাতাটা হাতে পেয়ে পৈশাচিক আনন্দ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাকে আমি কিছুই দেখাতে পারিনি।
আবির মলিন কণ্ঠে বলল, আমি জীবনে আর কোনোদিন তোর সঙ্গে বেইমানি করব না, প্রমিস। 1 ঘন্টা আব্বুর বকা শুনতে পারবেন? আবির ঘাড় এলিয়ে সম্মতি দিয়ে বলল, 2 ঘন্টা শুনে নিব, প্রয়োজনে মাইরও খেয়ে নিব, কিন্তু তুই এসব কাহিনী ভুলে যা প্লিজ। ঠিক আছে, ভেবে দেখব। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় গেল। যাওয়ার আগে আবারও বলে গেল, শত রাগ অভিমানের পরেও আমি ওই আবির ভাইকেই পছন্দ করি। মনের ভুলে হলেও এখনও আমি তাকেই মিস করি। আবির অবাক চোখে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেঘ কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছে। মেঘের মনে আবিরের জন্য অনুভূতি আছে ভেবেই আবিরের দোচোখ ছলছল করছে। হৃদয়ে তোলপাড় তোলা অনুভূতিরা এক নতুন মাত্রা পেয়েছে। বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে আবির উচ্চস্বরে বলল, আমি তোর ভাবনার এলোমেলো সকাল হব। জানালার ধারে নিঃশব্দ রজনীতে অচেনা হাওয়ার মতো তোকে ছুঁয়ে যাব। তোর হাসির নিঃসনে হৃদয়ের ভাঙা সুর খুঁজে নিব। আমি তোর গুছিয়ে রাখা ডায়েরির শেষ পৃষ্ঠার সমাপ্তি হব। সূর্যের সোনালি আভা পশ্চিমের আকাশে রাঙিয়ে রেখেছে। প্রকৃতির স্নিগ্ধরূপ রূপকথার ছবির মতো লাগছে। ধীরে ধীরে আলো ম্লান হলো। চারপাশে এক অদ্ভুত শান্তির দেখা মেলেছে। পাখিরা দিনের ক্লান্তি ঝেড়ে দল বেঁধে বাসায় ফিরছে। মেঘ আর বন্যা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গল্প করছে। মেহমান চলে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু ওদের গল্প যেন শেষই হচ্ছে না। কথার ফাঁকে হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসতে লাগলো। মেঘ একবার দেখে ফোন রেখে দিল। দ্বিতীয়বার কল আসায় রিসিভ করলো। ওপাশ থেকে আবির জানতে চাইল, আড্ডা দেওয়া শেষ হয়েছে? কে? আবার কে? ঠোঁট বেঁকিয়ে হেসে মেঘ বলল, ও আপনি? আমি কি এখন নিতে আসব? আসতে হবে না, আমি চলে যেতে পারবো। আবিরের নীরের জবাব, তুই কি পারবি কি পারবি না সেসব আমি জানতে চাই না, শুধু জিজ্ঞেস করেছি এখন আসবো নাকি পরে। মেঘ দাঁতে দাঁত পিষে বন্যার দিকে চাইল। মনে মনে বিড়বিড় করল, এত অধিকার আসে কোথা থেকে? কি হলো? আবিরের প্রশ্নে নড়ে উঠল। মেঘ চাপা স্বরে বলল, আসুন, কিন্তু কতক্ষণ লাগবে? কাছাকাছিই আছি, 2 থেকে 4 মিনিটে চলে আসব। আচ্ছা। মেঘ কল কাটতেই বন্যা প্রশ্ন করল, কাকে আসতে বলছিস? মেঘ অনচ্ছ হেসে বলল, আছে স্পেশাল কেউ। এটা তোর ভাই হতেই পারে না। তানভীর ভাইয়াকে তো তুই আপনি করে বলবি না। কে উনি? সত্যি করে বল, নয়তো তানভীর ভাইয়াকে কল করব আমি। অবশ্যই, এখনই কল দিয়ে বল আমি কারো সাথে পালিয়ে যাচ্ছি, তারপর ভাইয়ার রিয়াকশন দেখবি। মেঘের এমন ভাবভঙ্গি দেখে বন্যার সন্দেহ বাড়ল। খপ করে মেঘের হাতটা ধরে বলল, তোকে আমি একা ছাড়ব না। মেঘ মুচকি হেসে বলল, সে আমার পথ চেয়ে বসে আছে। ছেড়ে দে বান্ধবী, তুই আমার হাত ধরতে পারলেও মনে জায়গা পাবি না, এই মন শুধু তার। মেঘ বাড়াবাড়ি করিস না। মেঘ এক প্রকার যুদ্ধ করে বন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এক ছুটে ছাদের দরজার কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি বান্ধবী, তুই ভালো থাকিস। বন্যাও মেঘের পেছন পেছন ছুটছে। মেঘ সবার থেকে বিদায় নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। বন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকমে বাড়ির বাইরে বের হলো, কিন্তু ততক্ষণে মেঘ নিরুদ্দেশ হয়ে গেছে। মেঘকে ছুটতে দেখে আবির বাইকের ব্রেক কষল। গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে ছুটছিস কেন? কেউ কিছু বলেছে? মেঘ থেমে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, বন্যার সাথে কিঞ্চিত দুষ্টামি করেছিলাম, ও কিছু বোঝার আগেই পালিয়ে এসেছি। আবিরের মাথায় হেলমেট, চোখ দুটি গভীর, ঘন কালো একজোড়া ভ্রু স্থির। মেঘের একের পর এক ভারী নিঃশ্বাসগুলো গুনছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের রেখা ফুটে উঠেছে। আবিরের খুব করে ইচ্ছে করছে সেই মুক্তোর দানাগুলো মুছে দিতে। আনমনে হাতও বাড়ালো। তৎক্ষণাৎ মনে পড়ল কিছু, সরিয়ে নিল হাত। আবিরের দুচোখের পাতায় এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। মেঘ বেকুল কণ্ঠে আওড়ালো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির প্রত্যুত্তর করল না। মেঘ উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আবির মেঘের চোখে চোখ রেখে হেলমেটটা খুলল। অমনি মেঘের দুচোখ প্রশস্ত হলো। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মেঘের ঠোঁট কাঁপছে। চোখের দৃষ্টি বারবার সরাতে চাইলেও কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ আনতে পারছে না। আবির স্টাইল করে চুল কাটিয়েছে, দাড়িগুলোও ছোট করেছে। পাগল পাগল লুকের বদলে এবার নায়ক নায়ক লুক এসেছে। মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে। মনের ভেতর বসন্ত পাখিরা ব্যাকুল হয়ে উঠেছে। মেঘের নাজুক ঠোঁট সহসা আলগা হয়ে গেছে। মেঘ মনে মনে বিড়বিড় করল, শ্যামবর্ণের কোনো পুরুষের রূপ এতটা লাবণ্যময় হতে পারে? ছন্নছাড়া মন ভীষণভাবে ছটফট করছে। আবিরের চোখের নাবলা কথাদের অদৃশ্য টান মেঘকে আটকে দিচ্ছে। আবিরের চোখে এক অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে চাপা ঝড় লুকিয়ে আছে মনের গহীনে। আবির আচমকা ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এখন তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘের হুঁশ ফিরল।
ক্ষণিকের জন্য অস্বস্তিও হলো, না চাইতেও টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে নিল। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে মেঘকে দেখছে। মেঘ লাজুক চোখে ফের তাকালো। আবিরের অবেশিত চোখের চাউনিতে লাজুকতার ন্যায় নুইয়ে গেল। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আপনি কি আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করছেন? আবিরের নেশাভরা চাউনি এখনও অপরিবর্তিত। শীতল কণ্ঠে বলল, তোকে হিপনোটাইজ করে কি লাভ হবে আমার? সে তো আপনিই ভালো জানেন। আবির ক্ষীণ হেসে বলল, যদি পারতাম তাহলে সত্যি সত্যি করে ফেলতাম। কেন? তোর মনে আমাকে নিয়ে যত দুশ্চিন্তা আছে সবগুলো দূর করে দিতাম। মেঘ আর চোখে তাকালো, কিছু বলল না। আবির মনে মনে বলল, আর কিছু পারি বা না পারি, তোকে আমার মায়ায় জড়িয়ে নিতাম। তোর মনের সবটা জুড়ে নিজের দখলদারি নিয়ে নিতাম। তোর বাবাকে শ্বশুর বানিয়ে তোকে আমার বউ করে নিতাম। মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ওরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আজ একটু দেরি হয়ে গেলে কি হবে? ভাইয়া বকা দিবেন। সন্ধ্যার পর বাইরে বের হওয়াটা আব্বু বা ভাইয়া কেউই পছন্দ করেন না। একটা মজার বিষয় বলবো? আবির মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে থেকে বলল, একটা কেন, হাজারটা বল। তোর সহস্র কোটি কথাও আমার কাছে কমই মনে হবে। মেঘের বক্ষস্পন্দন জোরালো হলো। আবিরের চোখে চোখ রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘ বলল, ভুলে গেছি। আবির আলগোসে কপাল গুটিয়ে বলল, যে কোনো দিন আমাকেও ভুলে যাবি, যেভাবে কে আপনি করিস। চলুন, যেতে হবে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ পেছনে বসা। মেঘের কোমল মন অশান্ত হয়ে উঠেছে। কয়েক ঘন্টার সাক্ষাতে আবিরের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। অস্থির ঢেউ আছড়ে পড়ছে বুকে। এটা কি ভাই বোনের বন্ধন নাকি অন্য কোনো সম্পর্কের জন্ম নিচ্ছে মনে? মেঘ তৎক্ষণাৎ নিজের মাথায় গাঁটটা দিল। নিজেকে নিজে ধমক দিয়ে বলল, কী সব ভাবছিস তুই? আবির হঠাৎ ডাকে, মেঘ। জি। ঝালমুড়ি খাবি? মেঘ সঙ্গে সঙ্গে বলল, কোথায়? তুই বললে টিএসসিতে যাব। এখন? আবির শান্ত গলায় বলল, হ্যাঁ, আব্বু বকা দিবে। সেটা আমি বুঝবো, তোকে কেউ কিছু না বললেই তো হলো। যাব আমি। আমার খুব ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা টিএসসিতে ঘোরা, মেলায় যাওয়া, রাতের রাস্তায় বাইকে ঘোরা। অবশেষে আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে, ধন্যবাদ আপনাকে। আবিরের হাসি মুখ মলিন হলো। ঠান্ডা কণ্ঠে বলল, সরি। মেঘ অস্থির কণ্ঠে আওড়ালো, কেন? আবির উত্তর দিল না। মেঘও আর জোর করল না। আবির মানুষটা কেমন যেন, কথা বলতে দ্বিধাবোধ করে না। অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। চোখের দিকে তাকিয়ে কত শত কথা বলে দেয়, অথচ কিছু জিজ্ঞেস করলে ইগনোর করে। আবির ভাই তো আগে এমন ছিল না। একটা সময় ছিল মেঘ আর আবিরের সর্বক্ষণ খুনসুটি লেগেই থাকতো, অথচ এখন দুজনেই দূরত্ব রেখে কথা বলে। একটা ফুচকার দোকান দেখে মেঘ বলল, জানেন এই দোকানের ফুচকা খুব ভালো হয়। তাই? খাবি ফুচকা? আপনি বাইক থামালে খাবো। আবির ফুচকার দোকানের সামনে বাইক থামালো। মেঘ বাইক থেকে নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূরে থেকে রাকিব দৌড়ে এসে আবিরকে ঝাপটে ধরল। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠল আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ করে এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ গেল মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন সরি আপু। মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি রাকিবুল ইসলাম, রাকিব, তোমার আবির ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ নরম স্বরে বলল, জি। ফুচকা খেতে এসেছ? আবারও প্রশ্ন করল রাকিব। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।